গান করে শোনাচ্ছি। হে গোবিন্দ রাধা চরণী হে Rama
আমাদের অনুষ্ঠান পরিচালক যিনি করবেন তিনি আসতে পারেননি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে। তার হয়ে আমি কিছুটা পরিচালনা করছি, তারপরেই অনুষ্ঠান শুরু হবে। আমি এই অনুষ্ঠানে সভাপতি করার জন্য আমাদের পশ্চিম মেদিনীপুরের পরিচালন কমিটির সভাপতি মহাশয় যুগল বাবুর নাম প্রস্তাব করছি। আমি সর্বান্তকরণে সমর্থন করছি। এবার এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার সম্মানীয় মেসবাবু শঙ্কর সামন্তর নাম প্রস্তাব করছি। আমি সমর্থন করছি। সরি, ভুলে গেছি, বিশেষ অতিথি প্রধান অতিথি। এবার যিনারা এসেছেন বিশেষ অতিথি আমার, আমি কৃতার্থ ওনার কাছে প্রথমেই আমি বলে দিই, আমি ভাষ্যকার নয়, আমি এই দলেরই এক কর্ণধার। আমার ছেলে বিশেষ কারণবশত আসতে পারেনি আজকে, তার জন্য আমিও দুঃখিত। ওর মা এসেছে, বরণ করবে। অনেকেই আমার অনুষ্ঠানে নতুন এসেছেন, বিশেষ করে আমাদের পশ্চিম মেদিনীপুরের পরিচালন কমিটি। আমি দুঃখিত ওনাদের কাছে, আমি ঠিকমতো ওনাদেরকে আমন্ত্রিত করতে পারিনি, পেরে উঠতে পারিনি। আমি এই বছর চেষ্টা করেছি, কতটা সময় লাগতে পারবো আমি জানি না, তবু চেষ্টা করব। আমি খুব গরিব, হয়তো লজ ফজ আমার দিতে পারিনি। আমি ছোট্ট জায়গায় একটা বসার ব্যবস্থা করেছি, রিহার্সাল ব্যবস্থা করেছি। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমি সবার মতো করতে পারি না, আমি আমার মতো করি, তাতেই আমি সবাইকে শাক ভাত নুন ভাত খাইয়ে সন্তুষ্ট করি। আপনারা আমার ক্ষমা করবেন, ছোট ভাই হিসাবে আশীর্বাদ করবেন। আমি যেন আমার 5 বছর দলটা হলো নেই করে আমার কি লাভ কি ক্ষতি আমি জানি না, ঈশ্বর জানেন। কতটা শিল্পীদেরকে কি করতে পেরেছি পরিচালক জানেন, বা যারা আমার পুরনো শিল্পীরা আছেন তারাও জানেন। যাক, বেশি কিছু করবো না, আমি সবার কাছে এগোই। আমি সবার কাছে সব বিষয়ে ক্ষমা প্রার্থী, আপনারা আশীর্বাদ করবেন আমার ছেলেকে, আমাকে। আমি যেন আপনাদের গর্ব বা আপনাদের সম্মান রাখতে পারি আগামী দিনে, এই বলে আমি ছোট বক্তব্য শেষ করছি। শুভাশুভ বলছি। বিশেষ অতিথি আমাদের পশ্চিম মেদিনীপুরের রামপদ জানা বাবু, উনি এসছেন। তারপরে আমাদের অশোক মাইতি বাবু এসছেন, সমুদ্র বাবু এসছেন, দাদার নাম সঞ্জিত পাল মহাশয় এসছেন। আমি পরিচিতি কিন্তু নাম ঠিক আমি জানি না। দাদা গোপাল বর্মন বাবু, আমার অমল বন্ধু, একদম নিয়ারেস্ট বন্ধু। আমার কমল জানা একদম বন্ধু, আমার আপনার লোক আমার ঝন্টু বাবু, তিনার গেস্ট আরো প্রিয় কার্তিক বাবু মামা। আমার মামা এসছেন, আমার প্রতিবেশী মামা, একদম নিয়ারেস্ট, একদম আপনা। আমার ভাই এসছে, সঞ্জু এসছে, হ্যাঁ আরো এসছে। সবাইকে বরণ করে নেবো এক এক করে। বরণ করতে গোকুল চলে এসো, দেরি করো না, চলে এসো, অনেক দেরি হয়ে গেছে, অনুষ্ঠান শুরু করতে দেরি হয়ে গেছে, চলে আসো। নেই যাও তোমার বৌদিকে আর তুমি চলো নিয়ে চলে সভাপতি মহাশয় উঠবেন।
শঙ্কর আরেকটা আমি ক্ষমা প্রার্থী, আমি পরে পরিচয় করতাম, মানে আমি এসটা ভাবি আমাদের নাট্যকার যিনি এসেছেন নির্দেশক নাট্যকার জিকর বাবু, ওনার পরিচয় করে দেওয়া হয়নি, ওনার জন্য একটা জোর করে হাত তালি। ওনার কলমে আজকে আমার আগামী ভাগ্য লেখা আছে। আমি প্রথম বছর শুরু করেছিলাম ওনার নাটক দিয়ে, পরপর 4 বছর কেটে গেছে, এবার আবার শুরু করছি ওনার নাটক নিয়ে। জানি না কি করতে পারবো, উনি বা আমাদের কি উপহার দিতে পারবেন। তার আগে ক্ষমা প্রার্থী, সবাইকে তো আমি সবকিছু দিতে পারলাম না, কিন্তু ইনি একটু সন্তুষ্ট থাকবেন। আমি প্রথমেই বলেছি ক্ষমা প্রার্থী আমি। আচ্ছা, বরণকাল চলুক, ভাষণা হোক নাকি নাকি বরণের কাজটা হোক, সবার শুরু, তাই না? আচ্ছা, তাহলে সবার কাজ শুরু করবো। আমি আমার সভাপতি মহাশয়কে বক্তব্য দিয়েই শুরু করবো আজকের অনুষ্ঠান। হ্যালো হ্যালো চেক হ্যালো, সবাই অনুমতি নিয়ে আমি একটু বসে বলছি, বয়স্ক লোক, দাঁড়িয়ে বলতে পারছি না। আজকে যাত্রাঞ্জলি অপেরার শুভ মুহূর্ত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি এসে নিজেকে ধন্য মনে করছি এবং সেই সঙ্গে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা যাত্রা সংসদের পক্ষ থেকে সবাইকে এবং বিশিষ্টজনদের এবং বিশেষ অতিথিদের এবং যাত্রাঞ্জলি অপেরার কলা কুশলী শিল্পীবৃন্দের সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি দু একটি কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে যাত্রাঞ্জলি অপেরা যারা শিল্পী কর্মীরা এসছেন তাদের মনে রাখতে হবে আগামী 32শে জ্যৈষ্ঠ পর্যন্ত একই পরিবারের সদস্য হিসাবে থেকে কাজকর্ম করতে হবে। ভারতবর্ষের এমন কোন সংস্থা নেই, সেই সংস্থাটি হচ্ছে যে যাত্রা। এই যাত্রার দলের মালিক অথবা প্রযোজক প্রত্যেক শিল্পীদের খাইয়ে পরিয়ে শিখিয়ে তাদের সংসার পরিচালনা করার জন্য পয়সা তুলে দেন, কিন্তু আর অন্য কোনো সংস্থা নেই। একটা চা দোকান করতে গেলে চা কিনতে হবে, দুধ কিনতে হবে, কাপ কিনতে হবে, স্টোভ কিনতে হবে, কেরোসিন তেল কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি কিনতে হবে। অতএব আমি আশা করব সমস্ত শিল্পী কর্মী সম্প্রদায় সবাই যেন 32শে জ্যৈষ্ঠ পর্যন্ত একই সঙ্গে কাজকর্ম করে। যদি কোনো রকম কোনো কিছু অসুবিধা দেখা হয় তাহলে আমাদের মালিক এবং প্রযোজক আছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। যদি না থাকে আমাদের পশ্চিম মেদিনীপুর এবং জলচক ময়না এবং পূর্ব মেদিনীপুর তাম্রলিপ্ত যেখানে খুশি গিয়ে আলাপ আলোচনা করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। কেউ কিন্তু বেডিং নিয়ে বাড়ি চলে যাবেন না, এইটুকু আমার বিশেষ অনুরোধ। যত কিছু সমস্যা হোক না কেন আলাপ আলোচনার মধ্যে সমস্যা সমাধান করতে হবে। বাকি আরেকটি কথা হচ্ছে কি যে আমাদের পশ্চিম মেদিনীপুরের পীঠস্থান বেল্লা কলকাতার পরের স্থান,
কিন্তু এখন আমাদের পূর্ব মেদিনীপুর জলচক ময়না সমস্ত পরিচালকরা বিভিন্ন দল বায়না করেন এবং তারাও উপস্থিত হয়েছে। তবে আমি প্রযোজককে অনুরোধ করব তিনি যেন লিস্ট অনুযায়ী পরিচালকদের হাতে তাদের দল পরিচালনা করার দায়িত্ব দেয়, লিস্ট তালিকা অনুযায়ী। আর একটা কথা হচ্ছে কি না, পশ্চিমবঙ্গ, আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী। পশ্চিমবঙ্গে একটি যাত্রা একাডেমি বলে একটি সংস্থা আছে, সেখানে কিন্তু কলকাতার 27-28 জন মালিক আছেন, তাদের মধ্যে 30-35 জনকে 38টি দল আছে, তারাই কিন্তু সেখানে প্রাধান্যটা বেশি পায়। আমাদের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, আদার্স কলকাতা ব্যতি রেখে যে জেলাগুলি আমার পশ্চিম মেদিনীপুর নিয়ে পশ্চিমবঙ্গে আছে, তারা কিন্তু স্থান পায় না। কি করে পায় না, ছিটিয়ে ফোটা একটা দুটো দল সুযোগ পায়। আমরা এর জন্য একটা সংগঠন তৈরি করেছি, আপনারা নিশ্চয় নাম জেনে থাকবেন, দক্ষিণবঙ্গ যাত্রা কল্যাণ সমিতি। সেটা গত বছর প্রায় 16 জানুয়ারি থেকে 31 জানুয়ারি মনে হয় 10 দিন গোটা না 12 দিন যাত্রা হয়েছিল। এবং গত কয়েকদিন মিটিংয়ে আমরা গিয়েছিলাম, সেখানে আমাদের পশ্চিম মেদিনীপুর বেল্লাতে ওই অনুষ্ঠানটা হবে, সেটা দিনক্ষণ ঠিক হয়নি। তার নবনিযুক্ত সম্পাদক হয়েছেন আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে সম্মানীয় রামপদ জানাবাবু। আর বিশেষ কথা নয়, অনেক বক্তা আছেন বিষয়টি নিয়ে বলবেন। তবে আমি আবার পুনরায় সবাইকে স্মরণ করে দিচ্ছি এবং শিল্পীদের সবাইকে স্মরণ করে দিচ্ছি যে আগামী 31-32 জ্যৈষ্ঠ পর্যন্ত একই ঘর, মনোজ বাবু যাত্রাঞ্জলি অপেরার একই ঘর, একই পরিবার মনে করে আপনারা চলার পথ সুগম করবেন এবং যাত্রার সুনাম বজায় রাখবেন। এই কথা বলে পুনরায় সবাইকে এবং যাত্রাঞ্জলি অপেরার প্রযোজককে যথাযোগ্য স্থানে সম্মান এবং শুভ কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। একটু সময় জেনেছি, আমাদের শিল্পীদের পরিচিতিটা হয়নি, করিনি, হ্যাঁ, তারপরে সবার দু একটা কথা শুনবো। চলে এসো। বন করে চলে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে পরিচয় করে দিই। আমাদের সনাতন নায়িকা বর্ষা, মিস বর্ষাদি বরণ করেছে আমাদের সূর্যবাবু ম্যানেজার দলের তরফ থেকে। আমাদের দুষ্টু মিষ্টি খলনায়ক কান্তিময় ভান্ডারী আপনারা ছিলেন, গত বছর ছিলেন উনি। আমাদের সুদক্ষিণা নায়িকা গায়িকা মিস ঋত্বিকা বরণ করেছি আমাদের ম্যানেজার সূর্যবাবু। আমাদের বুলটি ম্যাডাম, ওনাকে বরণ করেছেন আমাদের ম্যানেজার বাবু, দুই ম্যানেজার। এরপরে আমাদের মা জননী, যিনি করবেন আমাদের দলের মা, আমার মা, সবার মা, তিনি হচ্ছেন সুমনা দেবী, ওনাকে বরণ করেছেন। তারপরে আছে আমাদের ছটপট নায়িকা সঙ্গীতা। আমাদের নতুন প্রজন্মের এখন শিল্পী পাওয়া খুব কষ্ট, নতুন শিল্পী পাওয়া যাচ্ছে না। আমি একজন আমার নতুন শিল্পী নিয়ে এসেছি এবছর, আমার একটা নিয়ারেস্ট বন্ধুকে আপনারা সবাই আশীর্বাদ করবেন, রোমান্টিক হিরো করবেন, অসীম কুমার, ওকে বরণ করবেন সবাই। আসলে নতুন এসেছি। আমাদের বিশেষ অতিথি শিল্পী এসেছেন আমাদের বর্ষাদির সঙ্গে, ওনাকে বরণ করেছি।
বরণ করছি মুকুল বাবুকে, বরণ করছি তাপস বাবু এসেছেন পরে, তাপস বাবুকে, হ্যাঁ সৌভিক বাবু এসো, আমাদের রোমান্টিক হিরো সৌভিক বাবু বরণ করেছি। এই দলে বাকি আছে কেন আমি নাম জানি না, বলগুলো আমাদের বাবা, মার নাম উচ্চারণ করেছি কিন্তু বাবাকে বলিনি। তিনি দলের বাবা করবেন অসিত মুখার্জি বাবু, শুধু কলকাতা থেকে এসেছেন, ওনাকে বরণ করে নিচ্ছি আমাদের মাঝে অসিত মুখার্জি বাবু। এইবার দলের প্রযোজক নেই, দলের প্রতিষ্ঠাতা এসেছেন, সবাই ছিলেন দলের প্রতিষ্ঠাতা আমার বন্ধু সুনীল রাহুল মহাশয়কে আমরা বিশেষভাবে বরণ করেছি। এবার আমার ম্যানেজার অলরাউন্ডার ম্যানেজার বাবু কাম শিল্পী, ওকে বরণ করেছে আমাদের নিয়ারেস্ট সুশান্ত বাবু। চলে যাচ্ছি মিউজিক স্টাফে মাস্টার মশাই আমার মুকুন্দ বাবু, ওনাকে বরণ করেছি। যান আমাদের সুখদেব পুরনো হলো সুখদেব, আমার পুরনো লোক সনাতন বাবু, দেশদীপ আমার পুরনো কাজের লোক, সুকুমার দার সঙ্গে অনেকদিন কাজ করেছিলাম, আবার এসেছে আমার দলে সুকুমার বাবুকে মাইক ভ্যান অপারেটর, যিনি আমাদেরকে সুকুমার বাবু বরণ হয়ে গেছে। একজন আসেনি আমাদের বেহালা ম্যান, উনি বাইরে গেছেন ডাক্তার দেখাতে, দুদিন পরে আসবেন। আচ্ছা অশোক বাবু কিছু বলবেন। এরপরে যাত্রাঞ্জলির অপেরার গায়ক নায়ক মনোজ কুমারকে বরণ করে নিচ্ছেন এই দলেরই ম্যানেজার সূর্যকান্ত বাবু। এবার আমি মাইক্রোফোনটি মনোজ বাবুর কাছে তুলে দিচ্ছি। বরণের কাজ প্রায় শেষ। আমরা জানি যাত্রার প্রযোজক মাননীয় মনোজ বাবু, উনি ওই বক্সটার উপরে বসুন। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা যাত্রা সংসদের পক্ষ থেকে ওনাকে একটু সম্বর্ধনা এবং তাতে আমাদের পশ্চিম মেদিনীপুরের সভাপতি সম্মানীয় সঞ্জীব পাল মহাশয় এবং রামপদ জানা বাবু, গোপাল বাবু, অলোক বাবু, কার্তিক বাবু সবাই যাচ্ছেন আমাদের ক্ষুদ্র উপহারটা। ও সম্মানীয় প্রযোজিকা মান্না, লতারানী মান্নাকে মঞ্চে আসার জন্য একটু অনুরোধ করছি। ওইখানটাতে হ্যাঁ, ওই ভদ্রমের ওইখানটা বসে যদি মোবাইলে আমি
কারণ অনেকে আছে, সবাইকে একটু একটু বলতে হবে, কারণ শর্ট টাইম দেরি হয়ে গেছে আমাদের। তারপর শিল্পীরা আছে, একটু বলবেন। আজকে এই পয়লা শ্রাবণ 17ই জুলাই একটা বিশেষ দিন, যে দিনটাতে আজকের শিল্পী সমন্বয় ঘটেছে, যেখানে যাত্রাঞ্জলি অপেরার আজকের চলার পথ আজকের চড়াইবেদী হয়ে এগিয়ে যাবে। সেই সভার সভাপতি মহাশয় এবং অন্যান্য যারা শিল্পী গুণীজন আছেন এবং যারা যন্ত্র সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন, এছাড়া অন্যান্য যারা আছেন, সেই সঙ্গে এই যাত্রাঞ্জলি অপেরার মূল পথ প্রদর্শক মনোজ বাবু, তাকেও আমার পক্ষ থেকে বিশেষ বিশেষ শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার জানাই। এই যাত্রা প্রথম যখন শুরু হয় সেই সময় থেকেই মনোজবাবু ডাকেন। মনোজবাবু আমার আত্মীয় হিসাবে, জামাইবাবু হিসাবে হোক আর যেভাবেই হোক, উনি আমাকে প্রত্যেকবারেই ডাকেন। আমি যতটা সম্ভব ওনার সঙ্গে সঙ্গ দিই। তো আজকের এই রকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে খুবই আমি ধন্য মনে করছি, এই জন্যই যে যেখানে শিল্পী এবং শিল্প এই দুটোকে নিয়েই এই যাত্রা জগৎ, সে সিনেমাই হোক, থিয়েটার হোক, যাত্রাই হোক। আজকের আমাদের সমাজে যে ক্ষয়িষ্ণু সমাজ বলবো, এই জন্যই যে আজকের অনেক বড় বড় ডিগ্রি নিয়েও তারা রাস্তায় ঘুরছে, চাকরি পাচ্ছে না। কিন্তু মনোজবাবু তার যে ক্ষমতার, একটা স্বল্প ক্ষমতার মধ্য দিয়ে এতগুলো শিল্পীকে নিয়ে আজ কয়েক বছর ধরে সুনামের সঙ্গে তার যাত্রা শিল্পটা চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গ বলছি, আমাদের এই পশ্চিম মেদিনীপুরের মধ্যে এই যাত্রাঞ্জলি অপেরা একটা সুখ্যাতি আছে। আমার জানা যে এই কয়েক বছরে আমি যাত্রা শুনেছি এবং যাত্রা বিভিন্ন জায়গায় থেকে যা পেয়েছি, যে ওনার শিল্পীরা যারা ওনাকে সহযোগিতা করে এই যাত্রাঞ্জলি অপেরাকে বাঁচিয়ে রেখেছে, তাদের সুনাম এবং যে বই কাস্টিং করা হয়, সেই বইয়েরও তার ঘটনা পরম্পরা এত সুন্দরভাবে, এবং যিনি তার পরিচালক, যিনি এটাকে প্লেয়ার এবং তার যে বইয়ের যে এই কথোপকথনের যে জায়গাটা তৈরি করেন, সেটা খুবই সুন্দর এবং সেটা মনোজ্ঞভাবেই তৈরি করে। এই জন্যই আমি খুব খুশি যে আমাদের এখানে আরো 2-3টে দল ছিল, আছে, কিন্তু এত কম দিনে যে মনোজবাবু তার দলকে নিয়ে একটা মেদিনীপুরের মতো একটা জায়গা, যেখানে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এটা নিয়ে যে যাত্রা শিল্পটা তৈরি আছে, সারা পশ্চিম বাংলাতেই আছে, সারা বিশ্বেও আছে। তবে সেই জন্যই আমি বলি যে শুধু শিল্পীদের সঙ্গে
নিজের অভিজ্ঞতার সঙ্গে, কেননা নিজেই অনেকদিন যাত্রাতে কাজ করেছে, নায়কের কাজ করেছে, তো সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়েছে। এটাই আমার সব থেকে বড় পাওয়া। সেই জন্য ওনাকে আমি স্নেহ যেমন করি, ওনাকে আমি আমার শুভেচ্ছাও জানাই, ভালোবাসাও জানাই। একটা কথা যেটা সভাপতি মহাশয় বলেছিলেন, যে যে সময়টা জুড়ে কন্ট্যাক্ট হয়, ওই 32 জ্যৈষ্ঠ কি বললেন, তো এই সময়ের সঙ্গে এক পরিবার হয়ে সকলেই থাকবেন, এই হচ্ছে আমার বলা। একটা জিনিস হচ্ছে যে দুটো কথা আপনাদের কাছে রাখছি, সেটা হচ্ছে নীল দর্পণে দীনবন্ধু মিত্র যে ওই ইংরেজ শাসক নীল দর্পণ যে ভূমিকায় অবতীর্ণ হয়ে যে নাটক মঞ্চস্থ হচ্ছিল, তার যে চরিত্রের বিশ্লেষণে বিদ্যাসাগর মহাশয় এত অভিভূত হয়েছিলেন যে চুটি ছুড়ে মারছে, কে মারলো না, বিদ্যাসাগর মহাশয় মেরেছে। এই যে জায়গাটা তৈরি করা খুবই কঠিন। আমি শুধু মনোযোগ দলে আছি, কাজ করব, এটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে মানুষের অর্থাৎ শ্রোতার আমি কতটা মনের মধ্যে প্রবেশ করতে পেরেছি। সেই ইতিহাস আপনারা জানেন, তবুও বললাম। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে উত্তম কুমার একবার তার অভিনয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এত সুন্দর অভিনয় করেন কি করে? তাতে তিনি বলেছিলেন যে আমাকে যে চরিত্রই দেওয়া হোক, আপনারা খোকাউর প্রত্যাবর্তন জানেন, সেখানে তিনি চাকরের অভিনয় করেছেন, তো তিনি নায়কের অভিনয় করেছেন। যে আমি যখন এটা করি তখন নিজে আমি এই চরিত্রটাকে কতটা ফুটাতে পেরেছি, আমি নিজেই তার রিহার্সেল দিয়ে 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 নিজেই নিজেকে তৈরি করি। এখানে আমাকে একটা রাজার পাঠ দিল, কি চাকরের পাঠ দিল, কি মন্ত্রীর পাঠ দিল, ওটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে যে চরিত্রই থাকুন, সেই চরিত্রটাকে ফুটিয়ে জনমানসে শ্রোতার মনে আপনাকে প্রবেশ করতে হবে। তবে গিয়েই হবে আপনার সার্থকতা, তবে গিয়েই হবে এই যাত্রাঞ্জলি অপেরা পথ চলা, তবে গিয়েই হবে। এই মনোজ বাবু একটা কথা বলছিলেন যে আমি খুব গরিব, আপনারা সকলেই জানেন, আমিও জানি, কিন্তু তার এত বড় মন আমি বুঝতে পারিনি যখন যাত্রা করত। কিন্তু যখন সেই যাত্রার পরিচালক, প্রযোজক সবকিছু ঘাড়ে নিয়ে এগিয়ে যাচ্ছে, তখনই বুঝলাম যে কত বড় মন হলে এতগুলো লোককে নিয়ে পথ চলা। আমরা একটা সংসারের স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে থাকি, তাতেই আমরা হিমশিম খেয়ে যাই, কিন্তু বিভিন্ন পরিবার থেকে আসা এতগুলো লোককে নিয়ে যে বছরের পর চালিয়ে যাওয়া, এটা কম কথা না। সেই জন্যে এই যাত্রাঞ্জলি অপেরা আরো চড়াইবেতি হয়ে গিয়ে চলুক, আরো প্রতিষ্ঠা হোক। আজকের যাত্রা শিল্পী, যাত্রার যে প্রযোজক বা শিল্পী হিসাবে পশ্চিম মেদিনীপুরের যে যাত্রা সংস্থা থেকে তাকে অভিনন্দিত করা হয়েছে, এর জন্য আমি খুবই খুবই অভিভূত যে এই সম্মান। এই যে মনোজ যখন যাত্রা করত তখনও তার এই যে যাত্রার যে চরিত্রের সে অবমাননা করেনি। আজও যে চরিত্রে আছে, প্রযোজক, পরিচালক এবং নায়ক, গায়ক নায়ক, এটা কম কথা নয়। সেই জন্যে তার উত্তরটা আরো বৃদ্ধি পাক, আগামী দিনে আরো সুনাম ছড়িয়ে পড়ুক, আরো সকলকে নিয়ে চলার পথটা আরো সুন্দর সুগম হোক। এটা কণ্টকা কীর্ণ পথ হলেও আমি বলবো এটা ফুল ছড়ানো রাস্তার উপর দিয়ে যাওয়া, সেই পথটাকে আপনারা সকলেই এগিয়ে যাবেন।
মনোজবাবুকে সহযোগিতা করবেন এবং আগামী দিন আপনাদের সকলের শুভ কামনা করে সকলকে আমার অভিনন্দন জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। সবাইকে আমার বিনম্র নমস্কার। শুধু কথা হয়ে যাচ্ছে, কথার মাঝে দু একখানা গান থাকলে খুব ভালো হয় মনে হয়, নাকি? অনুমতি নেই? আবার একটা গান হবে, আবার একটা কথা, আমাদের শিল্পীরা আছে, হ্যাঁ ঠিক তো? আপনাদের অনুমতি নেই করবো, কারণ শুধু কথা কথা গাওয়াতে কেমন লাগছে, একটা গান হোক। তারপরে আমি প্রথমেই মায়ের একখানা গান গাইবো, তারপর আমাদের শিল্পীরা আছেন, নায়িকা দিদি বোনেরা আছেন, ওনারা গাইবেন, মা আছেন, সব গাইবে। আমি মায়ের চরণে একখানা গাইবো আমি উদ্বোধনী সঙ্গীত, কারণ মিউজিকটা সব নতুন এসেছে, হয়তো একটু আনকমপ্লিট হতে পারে, ক্ষমা করবেন। কারণ আমি তো খুব বড় শিল্পী নয়, মোটামুটি আমি এত, আমার মেসবাবু বলেছেন, সত্যি আমি খুব পরিশ্রম করে দলটাকে রেডি করতেছি। হয়তো ত্রুটি থাকতে পারে, অন্যান্য হিরো নায়করা যারা আছেন তারা এত সব করে না, তারা সব আসেন প্রাইভেটে আসেন, এসি রুমে থাকেন, তাদের ব্যাপারটা আলাদা, আমার ব্যাপারটা সম্পূর্ণ। আমি খেটে খাই, আমার রাত্রে বসে কাজ করি, পয়সা তুলতে হয়, তাই আমার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে, আমার গলার মধ্যে ত্রুটি থাকতে পারে। এই গলাতেই আমি যতটা পারি সবাইকে আনন্দ দিয়ে থাকি। তো শুরু করছি আপনাদের এখানে গান, তারা তারা কালী ঘাটে দেখি যাকে, তারা পিঠে দেখি তাকে, কালী ঘাটে দেখি যাকে, তারা পিঠে দেখি তাকে, দক্ষিণেশ্বর পিঠে দেখি শুধু কারণ জানি না আমি, শ্যামা জানি না, শ্যামা জানি না আমি, কারণ জানি না, তারা জানি না আমি, জানি শুধু
কালী জানি যাত্রাঞ্জলি অনুষ্ঠান মঞ্চ থেকে খুবই সুনামের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ওনার মূল্যবান বক্তব্যকে সামনে রেখে। এরপরে আমি মনোজবাবুর হাতে মাইক্রোফোনটি তুলে দিলাম, উনি তার অন্যান্য এবার দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি, কারণ উনি তো সবসময় আসতে পারেন না। ওনার সঙ্গে আমার ঠিক আমি সবাইকে ডাকতে পারি না সবসময়ের জন্য। ওনার মুখে কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনবো, তারপর আমরা এগিয়ে যাবো। নমস্কার। আজকে এই মহতী সভায় উপস্থিত আজকের সভার সভাপতি মহাশয়, যাত্রাঞ্জলি অপেরার প্রযোজক, নাট্যকার, নির্দেশক, শিল্পী, কর্মী এবং এখানে আগত গুণীজন সকলকে আমি যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, ভালোবাসা জানাই। আজ পয়লা শ্রাবণ, আজকে একটা বিশেষ দিন যে যাত্রাঞ্জলি অপেরা তার শুভ মহরত অনুষ্ঠান শুরু করেছেন। উনি নিজেই বলেছেন যে এটা আমার পঞ্চম বর্ষ। তো আমরা আশা রাখবো বিগত 4 বছরের যে সুনাম তিনি অর্জন করেছেন সেই সুনামের ধারা তিনি আগামী দিনে বজায় রাখবেন। এবং সমস্ত শিল্পী এবং কর্মীবৃন্দের কাছে আমার অনুরোধ, যেটা একই কথা, যে আপনারা একটি পরিবারের সদস্য মনে করে এই যাত্রার সুনাম প্রতিটি মঞ্চে যাতে গর্বের সহিত আপনারা অভিনয় করে মানুষের মন জয় করতে পারেন এবং সকলের সুস্থ শরীর এবং স্বাস্থ্য, শুভ স্বাস্থ্য, মানে ভালো স্বাস্থ্য কামনা করে এই যাত্রাঞ্জলি অপেরার শুভ কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এবার আমাদের একটু বলুন। আচ্ছা, অসুবিধা বলুন। উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি মশাই এবং যাত্রাঞ্জলি অপেরার প্রযোজক, প্রযোজিকা এবং সমস্ত শিল্পীবৃন্দ এবং নাট্যকার এবং মিউজিশিয়ান, লাইট এবং পরিচালক মণ্ডলী যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমার পূর্ব পশ্চিম মেদিনীপুর পরিচালন কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলতে চলছি। আমাদের সভাপতি মশাই বা বিশেষ অতিথি মশাই অনেক কিছু কথা বলেছেন, সবই খুব গুরুত্বপূর্ণ কথা। এগুলো আমাদের সবাই শিল্পীকে বিশেষ করে উদ্দেশ্য করেই বলা হয়েছে। কারণ হচ্ছে যাত্রা দল যারা করে খুব যন্ত্রণাকে মাথায় নিয়ে করে, সেই যন্ত্রণাটা আমাদের শিল্পীর মধ্যেও ভাগ করে নেওয়া উচিত। কারণ 31-32 জ্যৈষ্ঠ পর্যন্ত আমাদের অনেক জ্বালা যন্ত্রণা আসবেই এবং আসবে, এটা নিশ্চিত। কিন্তু সেগুলোকে যদি আমরা এগোর মধ্যে লড়াই করি, আমি ছোট সে বড়, সে বড় সে ছোট, এগুলো কিন্তু ভাবনার রাখা উচিত নয়। কারণ ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যাত্রার মধ্যে নৌক শিক্ষা হয়। আমরা কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলের লোককে শিক্ষা দেওয়ার জন্য যাচ্ছি, কিন্তু সেই শিক্ষা যদি আমাদের মধ্যে অপশিক্ষার মধ্যে ঢুকে যায় তাহলে আমাদের মধ্যে ইগোর লড়াই এসে যায়। সেইগুলো মাথায় রেখে এখানে ছোট বড় কেউ নয়, সবাই সমান। মনোজবাবুর হিরোর চরিত্রে থাকলেও প্রযোজক অনেক দায়িত্ব ওনার মাথায় থাকে, তার মধ্যে অভিনয় করতে হয়, তার মধ্যে চলাচলতে এখান থেকে ফোন আসছে, ওখান থেকে ফোন আসছে, অনেক রকম জ্বালা যন্ত্রণাকে মাথায় নিয়ে উনি যখন আবার নাটক পরিবেশন করতে যায়, সেখানে সব সময় না হলে কিছু সময় তো ঘাটতে আসতেই পারে। তার জন্য আমরা কিন্তু তাকে সহযোগিতা করি, তার মানসিক অবস্থাকে তৈরি করে দেবো, যাতে 3 ঘন্টার জন্য উনি যেন মানসিক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে এই দর্শক দরবারে নাম করি আপনাদের সবাইকে সেই সুনামের সহিত অভিনয় করে বেরিয়ে আসতে হবে এবং আগামী দিনের লক্ষ্যে। কারণ আজকে 5ম বর্ষে উনি পদার্পণ করেছেন, অনেক যন্ত্রণাকে মাথায় নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। সবগুলো আমাদের পরিচালক কমিটির মধ্য দিয়েও সমাধান হয়েছে। সমস্যা এলেই সমস্যা আলোচনা হবে, সমস্যার সমাধান হবে। তার জন্য আমাদের সভাপতিবাবু আগেই বলেছেন যে কোনো রকম বিরূপ চিন্তা ভাবনা করবেন না, জায়গা আছে, জায়গা তৈরি করা হয়েছে এবং আমাদের পরিচালক মণ্ডলী এই পূর্ব পশ্চিম মেদিনীপুর মিলে আমরা নতুন একটা দক্ষিণবঙ্গ যাত্রা পরিচালনা সমিতি গড়েছি। সেখানে শিল্পীদের যেমন, মালিকদের যেমন এবং পরিচালক মণ্ডলী
তিন কন্যার থেকে বেশ কিছু জনকে নিয়ে কমিটি গঠন হয়েছে আগামী দিনে চলার লক্ষ্যে। সেগুলোকেও মাথায় রাখতে হবে, সমস্যাগুলোকে সমস্যার মধ্যে না রেখে আমাদের মধ্যে ছড়িয়ে দেবেন। আমাদের সভাপতি মশাই অনেক ভালো ভালো জ্ঞানের কথা বলেছেন এবং আমাদের উনি শঙ্কর বাবু উনিও অনেক মূল্যবান বক্তব্য বলেছেন। সেগুলো বিশেষ আর না বাড়িয়ে সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে পুনরায় অভিনন্দন জানিয়ে এবং যাত্রাঞ্জলির অপেরার প্রযোজককে দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে চলার পথ যেতে সুদৃঢ় হয় সেই আশা রেখে ভরসা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আমরা যাত্রাঞ্জলি অপেরার প্রযোজক মালিক বাবু দেবব্রত মান্না বাবু উপস্থিত হয়েছেন। ওনাকে বরণ করে নিচ্ছেন এই দলেরই ম্যানেজার সত্যব্রত মান্না মহাশয় উপস্থিত হয়েছেন। ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং সেই সঙ্গে বরণ করে নেবেন আমাদের ম্যানেজার ঐশ্বর্য বাবু। এরপরে আমি যাত্রাঞ্জলির অপেরার গায়িকা নায়িকা বর্ষা দেবীকে একটি গান করার জন্য অনুরোধ করছি। তাদের সবাইকে আমার প্রণাম জানাচ্ছি, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আর ছোট যারা তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। গান তো গাইব, আমি একটা মায়ের গান শোনাচ্ছি। জানি জুই মালালতি হয় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ছেড়ে পরের কাছে নিজের বিদায়। জানি জুই মালতি হয় কত গন্ধ যে ছড়ায়, জানি জুই মালতি হয় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ছেড়ে পরের কাছে নিজের বিদায়। জানি জুই মালতি হয় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ছেড়ে পরের কাছে নিজের বিদায়। ওরে তোর মতো কেউ, ওরে তোর মতো কেউ নেই দাদা, মায়ের মায়ের আলাপ মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন। আমার তাই তো লাগে হলো মনের ফাঁদে পড়ে ওই বুঝি বাবা, আমার তাই তো লাগে হলো মনের ফাঁদে পড়ে ওই বুঝি বাবা। ওরে যেন ভুলিস না তোর দয়া ওই মা, তার রক্ত মাখা খালি রূপে বোঝায় কালী মা। ওরে যেন ভুলিস না তোর দয়া ওই মা, তার রক্ত মাখা খালি রূপে বোঝায় কালী মা। তার গন্ধ নাও না ও তার গন্ধ নাও না যাচ্ছে শেষ নয় রে মাই মাই মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন। ধন্যবাদ ধন্যবাদ। এবারে নায়িকা দিদিমণি গাইলেন, এন্ট্রি নায়িকা আমাদের ঋতিকা এখানে গাইবে, তারপরে আমাদের একটা নাটক একটা দৃশ্য করা হবে। হ্যাঁ, ঋতিকা দিদিমণিকে এখানে গান গাওয়ার জন্য অনুরোধ করছি।
আমাকে দেখেই মনে হচ্ছে যে আমি অচিন গায়ের বধূ, আমি মাটির সুরে গান গাই, আমি গ্রামকে ভালোবাসি। সকলেই মায়ের গান গাইলো, আমি একটা মায়ের দিক থেকে একটা গান গাইছি। যদিও আমার লাইনটা অন্য, আমার গলাটা অন্য। গরিবে দৌড়ছে মা, কত যন্ত্রণা ধরেছে মা, কত শক্তি এই দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। সত্যি এই দুনিয়ায় কিন্তু আমার মা ছাড়া আর কেউ নেই, তাই আমার এই মায়ের গান খুবই ভালো লাগে। আমি যেখানেই যাই আমি আগে মায়ের গান দিয়ে শুরু করি। গরিবে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা, গরিবে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা ধরেছে মা, কত শক্তি বল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। রেখেছিল জঠরে, পোষাবেল মা আমায় কত কষ্ট করে। দশ মাস 10 দিন রেখেছিল জঠরে, পোষাবেল মা আমায় কত কষ্ট করে। হায় গো আমার মা জননী, দেখালে বিশ্বভূমি, হায় গো আমার মা জননী, দেখালে বিশ্বভূমি, কাটা গাছে ধরা দিলে ফল এই দুনিয়ায়, কেন মায়ের চোখে জল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা জীবনে জুড়াইতাম জ্বালা। শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা জীবনে জুড়াইতাম জ্বালা। জয় জীবন বলে ভাই, মা ছাড়া আর কেউ নাই। জয় জীবন বলে ভাই, মা ছাড়া আর কেউ নাই। মা যে আমার সম্বল এই দুনিয়ায়, কেন মায়ের চোখে জল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। গরিবে ধরেছে মা, পেলে কত যন্ত্রণা, গরিবে ধরেছে মা, পেলে কত যন্ত্রণা ধরেছে মা, কত শক্তি বল এই দুনিয়ায়,
এবার বিশেষ আকর্ষণ আমাদের নবাগত নায়ক আমাদের সবার সভাপতি মহাশয়ের অনুরোধ, যিনি নবাগত হিরো এসেছেন ওনার কণ্ঠে একটা গান শুনবেন। আমি অসীমকে আসার জন্য অনুরোধ করছি। সবাই সাহস দিবেন, নতুন এসেছে, ভুল ত্রুটি হবেই, তবু ও গাইবে, সাহস করছে। নমস্কার সবাইকে, যারা এসেছেন সবাইকে আমার প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আমি একদমই নতুন, আমার শরীরের মধ্যে অনেক ভয় আছে, তবুও চেষ্টা করব সবাইকে আনন্দ দেওয়ার। সবাই আশীর্বাদ করুন। আমি আমি সবাই তো যে গানগুলো করেছি, আমি একটু একটা দেশাত্মবোধক গান করব, সেটা আশীর্বাদ যাতে করতে পারি। ধর্মের হানাহানি হিংসার দাবানল ছিড়িবে না আমাদের বন্ধন ছিড়িবে না, মানব বন্ধন ছিড়িবে না। ধর্মের হানাহানি হিংসার দাবানল ছিড়িবে না আমাদের বন্ধন ছিড়িবে না, মানব বন্ধন ছিড়িবে না। কোটি কোটি মানুষের এই দেশ ভারতবর্ষ, তার নানা ভাষা নানা মত, চারিদিকে তার নানা পরিবেশ। কোটি কোটি মানুষের এই দেশ ভারতবর্ষ, তার নানা ভাষা নানা মত, চারিদিকে তার নানা পরিবেশ। হাতে হাতে হাত রেখে তো মিলে একসাথে, এ মিলন কোনোদিনও টুটবে না। আমাদের বন্ধন ছিড়বে না, মানব বন্ধন ছিড়বে না। ধর্মের হানাহানি হিংসার দাবানল ছিড়বে না আমাদের বন্ধন ছিড়বে না, মানব বন্ধন ছিড়বে না। জাতপাত আমরা মানি না, আমাদের জাত হলো আমরা মানুষ, ওগো ভালোবাসা ছাড়া কিছু বুঝি না। জাতপাত আমরা মানি না, আমাদের জাত হলো আমরা মানুষ, ওগো ভালোবাসা ছাড়া কিছু বুঝি না। ভালোবাসা দিয়ে সম্প্রীতি মিলিয়ে যে প্রাণ গড়েছে ভাসবে না। আমাদের বন্ধন ছিড়বে না, বন্ধন ছিড়বে না, মানব বন্ধন ছিড়বে না, মানব বন্ধন ছিড়বে না। কে কি করলো জানি না, তবে আমি আমার ওর বড় ভাই হিসাবে ওকে আশীর্বাদ করছি, ওর জন্য আমার চেয়েও ভালো করতে পারে আগামী দিনে। আমি প্রার্থনা করব এবার আমার দাদা কান্তিদা কিছু বলবে, তারপর নাটক করা শুরু করব। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অসীমকে, কারণ আমাদের যাত্রা জগতে নতুনদের আগত আমরা জানাচ্ছি। আমরা চাইছি শিল্পীরা আসুক, নতুন ছেলেমেয়েরা আসুক। তার মধ্যে আমরা একজন নতুনকে পেয়েছি, আমার খুবই প্রিয় ভাই অসীম, এবং এই মুহূর্তে সে একটা সঙ্গীত পরিবেশন করলো, বন্ধন ছিড়বে না। আমি এটা নিয়েই কথা বলছি। যাত্রাঞ্জলি অপেরার আজকে থেকে আমরা বন্ধনে বাঁধতে চলেছি, সবাই মিলে একত্রিত হয়ে, তাই তো যুগলদা? হ্যাঁ, কাজে এইটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে এটা যুগলদা শুরু করেছিল জ্যৈষ্ঠ মাসের 32 তারিখ পর্যন্ত, যাতে এই বন্ধনটা না ছেড়ে যত সমস্যায় আসুক, যাই আসুক না কেন, আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, তাই তো? হ্যাঁ, কাজে আমরা জান প্রাণ দিয়ে লড়াই করে যাব যাত্রাঞ্জলির জন্য। আমরা করে দেখিয়ে দেবো যে আমরা পারি। আমরা যাত্রা শিল্পী, আমরা মাঠে ঘাটে থাকি, আমরা কাদা মাটি নিয়ে চলি, কিন্তু যাত্রা করি গ্রামের মানুষের জন্য, গ্রামের মানুষের মনোরঞ্জন করার জন্য। আজকে সেটা প্রমাণ করে দিল আমার ভাই অসীম। কাজে অসীমের জন্য চাইবো একটা জোরদার হাততালি। এই হাততালিটাই ওর জীবনে আশীর্বাদ হয়ে আসুক, এই আশা রাখি।
কাজেই ভবিষ্যতে যাতে ও আরো নাম করতে পারে, সুনাম করতে পারে এবং যাত্রায় টিকে থাকতে পারে সেই আশা রাখবো। কাজেই এই আশীর্বাদকে পাথেয় করে ও এগিয়ে যাবে। কারণ যাত্রার যা পরিণতি আমরা জানি, যাত্রা এখন নতুনদের খুব প্রয়োজন। আমরা পুরনো হয়ে গেছি, আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের শেষ, আমরা নেই। কাজে নতুনদেরকে স্বাগত জানাতে হবে, তাদেরকে তৈরি করতে হবে, তাদেরকে সেই জায়গাটা দিতে হবে। দরকার পড়লে নিজেদেরকে সরে যেতে হবে। আমরা সরে যেতে জানি, কিন্তু তাদেরকে জায়গা তৈরি করে দিতে হবে। কারণ দর্শক এখন নতুন মুখ চাইছে, আমাদেরকে দেখে দেখে পৌঁছে গেছে, আর ভালো লাগছে না। নতুন মুখ চাই, নতুন ছেলে মেয়ে তারা আসুক। কারণ যাত্রায় কেউ আসতে চাইছে না, সবাই চলে যাচ্ছে মিডিয়ায়। আমি থিয়েটার থেকে এসেছি, আমি থিয়েটারের ছেলে, যাত্রার ছেলে নই, থিয়েটার থেকে এসেছি। থিয়েটারের লোকেরা এখন সব, আগে এক সময় থিয়েটারের লোকেরা যাত্রায় আসতো, এখন সবাই মিডিয়ায় চলে যাচ্ছে, সিরিয়াল করছে, সিনেমা করছে, ওয়েব সিরিজ করছে, কিন্তু যাত্রায় কেউ আসছে না। কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করছি। কলকাতাতেও নতুন নতুন শিল্পীদের নিয়ে আসা হচ্ছে যাত্রায়, কিন্তু আসতে চাইছে না তারা। কিন্তু তাদেরকে বোঝাতে হবে যে যাত্রা, যাত্রার প্রাণ আছে, যাত্রাতে প্রাণ আছে। 3 ঘন্টা মানুষ যাত্রাটা দেখে বসে, কষ্ট করে। তাদের বসার জায়গা থাকে না, মাটিতে বসে, উঁচু নিচু জায়গায় বসে তারা যাত্রাটা দেখে। এই 3 ঘন্টা বসিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা তাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখতে পারি। 3 ঘন্টা তারা বসে থাকে, যাত্রাটা দেখে। যাত্রায় প্রাণ আছে। আজকে যাত্রা হচ্ছে, যাত্রা এক সময় খারাপ দিন ছিল, এখন যাত্রা কিন্তু সুদিন, তাই তো যুগলদা? যাত্রা যথেষ্ট সুদিন। আজকে রথের দিনে যে রেসপন্স এসছে এই বছর, আপনারা সবাই জানেন, অশোকদা আছে, শম্ভুদা আছে, সবাই জানেন এই বছর রথের দিন যাত্রা যে রেসপন্সটা এসছে, বিগত কয়েক বছর সেটা আসেনি। তাহলে আমরা আশা করতে পারি যে আগামী দিনে যাত্রা আরো ভালো হবে এবং ভালো যাত্রা আমরা করতে পারবো এবং প্রচুর শো করতে পারবো। আমি এটুকু আশা করব যে যাত্রাঞ্জলি অপেরা শুধু 100 পালা 150 পালা নয়, আমরা জ্যৈষ্ঠ মাসের 32 তারিখ অবধি যাতে 200 পালা যাত্রা করতে পারি, সেই আশা রাখবো। ধন্যবাদ। পরে আমি আবার কথা বলবো। কাজেই আপনাদের সকলকে আমার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান চলছে, চলুক। ধন্যবাদ। আমি আসল কাজে যাব। অনেকক্ষণ কিছু কথা গান হলো, আমি নাটকের দিকে যাই, যাকে নিয়ে আমরা আগামী দিন পথ চলা শুরু করব। নাট্যকার বাবু আছেন, নিজেই স্বয়ং, সবাই চেনেন, নির্দেশক এবং নাট্যকার এবং অভিনেতা, বিশেষ অভিনেতা। যাই হোক, উনি ওনার নাটক আমাদের সামনে কয়েকটা দৃশ্য পড়ে দেখাবেন, শোনাবেন। মাইক্রোফোনটা আমি মাস্টারের সাথে দিলাম। নমস্কার। আজ পয়লা শ্রাবণ, শ্রী গোবিন্দজি শয়ন একাদশী। এই পুণ্যতিথিতে আজকের মঞ্চে শ্রী গোবিন্দের প্রার্থনা করে আমাদের মুকুন্দবাবু সভা আরম্ভ করেছিলেন। এই মহতি সভা, মহড়া সভা, এই সভাটি হচ্ছে যাত্রাঞ্জলি অপেরার 1431 সালে দর্শক দরবারে যে পালা নিবেদন করবেন তারই মহড়া। এই মহড়া সভায় সভাপতি আছেন, শ্রদ্ধেয় সভাপতি ব্যাকেটে আমার শ্বশুরবাবু যুগলবাবু আছেন, সম্মানীয় প্রধান অতিথি রামদা বাবু আছেন, খুব প্রাণের মানুষ। ওখানে আমার বন্ধু অশোক আছে, সবাই আমার খুব পরিচিত। এখানে ঝন্টুদা আছে, সব পরিচিত। আর তো এই সভা মঞ্চে, এই মহড়া সভায় আমি নিজেকে ধন্য মনে করছি যে এটি মনে হয় স্বর্গের নন্দনকানন। সবাই এই স্বর্গের দেবদেবীর এসেছেন, এই সভাকে আলোকিত করেছেন। আর এই সভায় যে নাটক গুরু দায়িত্ব নিয়েছি, সেই নাটকের নাম তো বলবোই, তবে আমি কিন্তু নাট্যকার হয়ে জন্মগ্রহণ করিনি, আমি নাট্যকার নির্দেশক হয়ে জন্মগ্রহণ করিনি।
আমার অতীতটা অনেকে জানে, বিশেষ করে আমার মানে বন্ধুবর সমুদা। আমরা একসঙ্গে এমিটার যাত্রা করতাম। আমি যখন দু একটা ক্লাবে, আমার ক্লাবে যখন নির্দেশনা আরম্ভ করলাম, তখন সমুদায় আমাকে নানান ক্লাবে নিয়ে গেছি, নানান ক্লাবে নিয়ে গিয়ে আমাকে নির্দেশনার দায়িত্ব দিলে সেখান থেকে পর পর আমি নিজেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে এই জগৎটা এগিয়ে যেতে হবে। এটা আমার সব থেকে জিদ ছিল। সেই নিয়ে আপনাদের সবাই আশীর্বাদ পেয়ে আজ আমি নাট্যকার, নির্দেশক। তবে সেই হিসাবে যাত্রাঞ্জলি অপেরা সেই গুরুদায়িত্ব আমি তুলে নিয়েছি। জানি না এ কত বড় গুরুদায়িত্ব, যে দায়িত্বে একটা মালিকের প্রচুর 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 অর্থ ব্যয় হয়, মালিক সে টাকাটা ফিরে পায় কিনা আমি জানি না। আমরা পালা তৈরি করে দিয়ে চলে যাই, মালিক কত টাকা পেলো কত টাকা গেল সে জানি না। এবং এই যে পালাটি তৈরি হবে, শিল্পীরা তাদের রুজি রোজগার সারা বছরে কেউ সংসার চালায় এ থেকে, তারা যে কিভাবে চলবে এই পালাটা নির্ভর করছে। আর এই যে পরিচালক উপরে এসেছেন, তাদের মান সম্মান, তাদের রুজি রোজগার, তাহলে কত বড় গুরুর দায়িত্ব আমাকে নিতে হয়েছে, কত বড় গুরুর দায়িত্ব নিতে হয়েছে আমাকে, যা থেকে যে নাটক দর্শক দরবারে মান সম্মান সবাই রুজি রোজগার বাঁচাবে, সেই দায়িত্বটা আমি তুলে নিয়েছি। জানি না এই যাত্রাঞ্জলি অপেরা সেই দায়িত্ব আমি কতটা দর্শক দরবারে সাফল্য করে তুলতে পারবো। তবে এটি আমার কোনো অন্য কোনো গল্প থেকে নেওয়া গল্প নয়, এটা নেওয়া ভাবনার মধ্যে গল্প। নাটকের নাম খুনি বাপের খচ্চর বেটা, এই নামে নাটকটি লিখেছি। এখনো সম্পূর্ণ লেখা শেষ হয়নি, আমার প্রযোজক বাবু জানেন, এখন লিখতে বাকি আছে। যে মহটা আর মুখ কেমন বলে কেমন বলতে পারে, তারপর কলম চলবে। খুনি বাপের খচ্চর বেটা, এই নাম নিয়ে পালাটি লিখেছি। পরবর্তী পর্যায়ে আমি আমার কাজ আরম্ভ করব। আর সর্বোপরি কথা বলি, যে পালাটি লিখেছি, পালা লিখেছি বলে যে আমার কলমটা শ্রেষ্ঠ হয়েছে বা আমার নাটকটা শ্রেষ্ঠ হয়েছে নয়, আমার নাটকের কলমকে প্রাণ দেবে আমার অভিনেতা অভিনেত্রীরা এবং মিউজিক এবং লাইট মাইক সবাই মিলে যদি সুন্দরভাবে সেটিকে পরিচালনা করেন, তবেই আমার লেখা সার্থক হবে। তবে দর্শক দরবারে সেটিকে, নাহলে আমি লিখেছি বলে যে সেই নাটকটা ভালো হবে তার কোনো মানে নয়। দর্শক মানে অভিনেতা অভিনেত্রী বিরাট বিরাট গুরু দায়িত্ব আছে, সেটুকু আশা করি পালন করবেন। এই আপাতত নামটা নাটকের বললাম, এই বলে বর্তমান পর্যায়ে কথা শেষ করলাম। সবাইকে নমস্কার। এবার নাটকটা প্রস্তাবনাটা শুরু করবে মাস্টার মশাই। সেরার সেরা যাত্রা পালা জি করে রচিত নির্দেশিত। ইন্টারনেটে চলছে সমাজ, খুনিরা এখন নেতা, জীবন যুদ্ধে জয়ী হলো খুনি বাপের খচ্চর বেটা। সামাজিক নাটক, কোনো রাজনৈতিক নয়, বাস্তব জীবনের উল্লেখ। আজকের এই নাটক খুনি বাপের খচ্চর বেটা। বিবেক ব্যানার্জি চিটেগুল কারখানার মালিক, প্রকাশ্যে জননেতা। বন্ধন ওই মাতাল পুত্র, বাঁকা বাঁশ বিবেকের উকিল মহেশ মণ্ডল শিমুলতলির গ্রামের বাসিন্দা। উৎসব ওই পুত্র, দিবস উৎসবের বন্ধু। বিজয় বর ওই প্রতিবেশী, রিমোট বহুরূপী পুলিশ। রাখি বিবেকের মেয়ে, পূর্ণিমা বিজয়ের মেয়ে। রাত্রি দিবসের প্রেমিকা, আশা মহেশের স্ত্রী। আদুরি ফুলওয়ালি এই চরিত্র লিপি। প্রথম দৃশ্য, ব্যানার্জির বাড়ির অফিস সম্মুখ। নেপথ্যে মিছিলের শব্দ শোনা যায়। বিবেক বিজয়কে কারখানা থেকে ছাঁটাই করলে কেন? জবাব চাই, জবাব দাও। সঙ্গী সাথীরা বলছে জবাব চাই, জবাব দাও। বিজয়ের গায়ে হাত তুললে কেন? চিটেগুড় কারখানার মালিক বিবেক ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। সকল বলছে জবাব চাই, জবাব দাও।
আবার জবাব তোমায় দিতেই হবে, নইলে কারখানা বন্ধ হবে। সকল বলছি বন্ধ হবে, বন্ধ হবে। কোথায় তুমি বিবেক ব্যানার্জি বেরিয়ে এসে জবাব দাও, জবাব দাও, জবাব দাও। স্লোগান আরম্ভ হয়। বিবেক ব্যানার্জি শুনে ক্ষিপ্ত হয়ে পায়চারি করে, দেব জবাব দেব রে হারামির বাচ্চারা, তবে তোদের জবাব মুখে দেব না, জবাব দেবে আমার এই পিস্তলের বুলেট। শালা বিজয়কে ছাঁটাইয়ের জবাব আমার কাছে নেবে। আর কার ঘাড়ে কত মাথা আছে, আমার সামনে এসে দাঁড়া। দাঁড়ান, ওদেরকে নেতা আছে, তাকে বিজয়কে নিয়ে আমার কাছে আসতে বল। গ্রাম্য চাষি মহেশ ও বিজয় আসে। মহেশ বলছে, বলয় প্রয়োগ করতে ওরা কেউ আসেনি বিবেকবাবু, ওরা শুধু জানতে এসেছে কেন ওই হত দরিদ্র বিজয় বরকে আপনার কারখানা থেকে আপনি মেরে তাড়ালেন। বাবু, আপনি তো শুনেছেন ওই বিজয়ের স্ত্রী, বৃদ্ধ বাবা মা আর তিনটে মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছে, আর ওদের আয় ইনকাম বলতে আপনার কারখানা ওর চাকরির টাকাটুকু, তা যদি চলে যায় সংসারটা বাঁচবে কেমন করে? তাই ওরা চিৎকার করে জানতে চাইলো। আমি জোড়হাত করে অনুরোধ করছি, এই বিজয়কে কারখানায় ফিরিয়ে নিন, ওকে কাজ দিন, ওর হাতে মাইনে দিন, ওর কাজটা ফিরিয়ে দিন। বাবু, বিবেক হাসছে। কাবু করতে চাইছো আমাকে, কাবু করতে চাইছো? তা বিজয়ের হয়ে ওকালতি করতে এসেছো তুমি কে? কি নাম তোমার? মহেশ বলছি, মহেশ মণ্ডল নাম আমার। আমি বিজয়ের গ্রামের বাসিন্দা। কথাটা শোনার পর গ্রামের সবাই বুঝলাম বিজয়ের কাজ চলে গেলে ওর সংসারটা শেষ হয়ে যাবে, তাই গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে ও এসেছে। তবে ওরা চিৎকার করলেও আমি অনুরোধ করে বলতে এসেছি, দয়া করে বিবেককে কাজ দিন, কাজ ফিরিয়ে দিন, ওদের বাঁচান। বাঁচাবো বলেই তো ওকে কাজ দিয়েছিলাম, কিন্তু এই হারামজাদা বিজয় কি কাজের কাজ করতে পেরেছে জিজ্ঞাসা করো ওকে। মহেশ বলছে, কিরে বিজয়, বাবু কি বলছে? বিজয় বলছে, আমি তো বাবুর দেওয়ার কাজ মন প্রাণ দিয়ে করি, বাড়তি সময়ও কাজ করে দিই, এমনকি বাড়ি যাওয়ার সময় বাবুর পা টিপিয়ে ঘুম পাড়িয়ে যায়। তবে কি? বিজয় বলছে, বাবু যখন কাজ দেয়, কথা ছিল আমি বাবু গুড় কারখানায় কাজ করব, আর আমার বউ গীতা বাবুর অফিস রুমে কাজ করবে, আর বাবুর পা টিপে ঘুম পাড়িয়ে দেবে। কিন্তু আমার বউ একদিন কাজে আসার পর আসতে রাজি হলো না, সেই জন্যই তো মহেশ বলছে, বুঝেছি, তাই সেই কথা না রাখতেই তোকে কাজ থেকে মেরে তাড়িয়েছে। তার মানে তোর বউ গীতাকে বাবু নিশ্চয়ই কুপ্রস্তাব। সাবধান মহেশ মণ্ডল, আমাকে চরিত্রহীন মানুষ ভাবার আগে তোমার জিভটা কেটে নেব, গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। এই শালা বিজয় বল শালা, সত্যি করে বল, তোর বউ গীতাকে আমি কাজ দিতে চেয়েছিলাম না তুই গীতাকে কাজ নিতে বলেছিলি? বল মহেশ, বল বিজয়, সত্যিটা কি বল? বিজয় বলছে, সত্যিটা তিন সত্যি করে বলছি, আমার কথাই সত্যি। আমি এতদিন আমার বউকে বাবুর অফিসে রুমে আনিনি বলে আমাকে মেরে তাড়ালো। আমার গীতার মুখে শুনেছি গীতার যৌবন উনি চান, এটা সত্যি সত্যি সত্যি। আমি তোর বউ গীতাকে হারামজাদা গ্রামের লোকের কাছে আমার উঁচু মাথা নিচু করতে চাস, তোকে আমি পিস্তল তুলছে। মহেশ বলছে, না বিবেক, পিস্তল দেখে সত্যের কণ্ঠরোধ করতে পারবেন না, লাল চোখ দেখিয়ে এই অভাগা বিজয়কে দমাতে পারবেন না। বিজয় তার স্ত্রী বিষয় মিথ্যা বললেও এই শিমুলতলি গ্রামের প্রতিটি মানুষ জানে আপনার আসল চেহারা। সকলেই জানে আপনি একজন নারীলোভী চোরা কারবারি। কি বললে? আমি সত্যি আপনি একজন চোরা কারবারি, নারী লোভী। সকলের সামনে আপনার পরিচয়, আপনি চিটেগুড় কারখানার মালিক। সেই কারখানার কাজের সুযোগ নিয়ে গায়ের বউদের সহজেই যৌবন ভোগ করেন, টাকা দিয়ে তাদের মুখ বন্ধ রাখেন। এই চিটেগুড় কারখানাটার আড়ালে আপনি গাঁজা, আফিং, হেরোইন, মেয়ে পাচার ব্যবসা করেন। প্রতি সন্ধ্যায় কারখানার ভেতরে মদ জুয়ার আসর বসান। সকলের সামনে তা প্রকাশ পেয়ে গেছে। এবার আপনার উঁচু মাথারা
নিচু হয়ে যাবে, তাই নাকি? হ্যাঁ বিবেক বাবু, সবে মাত্র আপনাদের বিরুদ্ধে মিছিল বেরিয়েছে, এরপর সংযত না হলে আপনাকে এই পাপের আপনার এই পাপের কারখানা জনগর্জনে ভেঙে খান খান হয়ে যাবে, শেষে আপনার প্রত্যেক প্রাণটাও সকলে মিলে কেড়ে নিবি, এই তো না, সকলের দরকার নেই। এই নেই এই পিস্তলটা আপনি একাই নিন, আপনার আমার জীবনটাকে আপনি শেষ করে দিন। সত্যি আমি মহাপাপী, চরিত্রহীন, নারীলোভী, চোরাকারবারি, মারুন, আমাকে শেষ করে দিন। পিস্তল মহেশের হাতে দেয়। কি হলো কি হলো? হতবাক হয়ে গেলে কেন? গুলি চালাও। পারছো না গুলি চালাতে? এই দেখো কিভাবে গুলি চালাতে হয়। হাত ধরে ঘুরিয়ে বিজয়কে মেরে দেয়। বিজয় চিৎকার করে মাটিতে পড়ে যায়। মহেশ বলছে বিজয় বলছে একই করলেন মহেশ বাবু, বিজয়কে গুলি করে মেরে দিলেন। হ্যাঁ, আমার কারখানায় মারার কি করি? মোবাইল বের করে, হ্যালো, হ্যাঁ আমি বিবেক ব্যানার্জি বলছি, আমার কারখানায় মারা রয়েছে, খুনি এখানে কুইক চলে আসুন। মহেশ বলছে বিজয় কথা বল ভাই, কথা বল। কাঁদছে বিজয়, আর নেই। বিবেক বলছে নেই মানে? বিজয়কে তুই মেরে দিলি? মহেশ বাজি এ কি বলছেন? পিস্তল তো আমার হাতে ধরিয়ে আপনি তো। পুলিশ আসছে, পুলিশ ও সেপাই আছে। হ্যান্ডস আপ। সত্যি কি বাড়ি? সত্যি তো, বডিটার সামনেই। খুনি তাহলে? বিবেক বলছে ওই মহেশ মন্ডল। মহেশ বলছে স্যার বিশ্বাস করুন আমি। পুলিশ বলছে বিশ্বাসের কোনো কারণ নয়, আইন মতে আমাদের কাজ করতে হয়। হালদার পিস্তলটা তোলো। ওই পিস্তলটা আদালতে প্রমাণ করবে কে খুনি। খুনির হাতে হাত করা পড়া। হালদার ইয়েস স্যার, তথা করো। পুলিশ ও হ্যাঁ বিবেক বাবু, আমাদের সঙ্গে আপনিও থানায় চলুন, ডায়েরিটা লিখে আসবেন। হালদার গো। হাবিলদার বলছে ইয়েস স্যার। মহেশ বলছে যাবো, একটু সময় দিন দারোগা বাবু, শেষবারের মতো বিজয়কে একটু দেখতে দিন, আর ওকে আমার মনের কথা বলার সুযোগ করে দিন। পুলিশ ওকে বলে নে। মহেশ বিজয় রে, তুই চলে গেলি, দেখে গেলি না, তোর হয়ে দুটো কথা বলতে এসে আমার কি পরিণাম হলো। আজ হতে সমাজের সকলের কাছে, গাঁয়ের মানুষের কাছে, এমনকি আমার স্ত্রী ও ছেলের কাছে আমার পরিচয় হলো আমি খুনি। আদালত কেমন তদন্ত করে কেমন সাজা আমায় দেবে তা আমি জানি না, তা জানে ঈশ্বর। তবে তোরা তো জানিস আমার ছেলে কেমন। সত্য ধর্ম দেব দেবী ঈশ্বর আল্লাহ বলে যদি কিছু থাকে, সমাজের মানুষকে একদিন আসল সত্যটা জানাবে এই খুনি বাপের খচ্চর বেটা। ঠিক সূচনা। কথাটা খুনি বাপের খচ্চর বেটা বলতে কিন্তু মানে নাটকের ভিলেন খুনি, কিন্তু বর্তমানে আমি নাটকটা পুরো তৈরি করেছি। একজন চাষা খুন করছে নাটকের ভিলেন, কিন্তু চাষা সেই খুনি হলো। এবং তার ছেলে বলতে যারা বলি, আমরা বলি দুষ্টুমি, খুব দুষ্টু ছেলে। সে অনেকে বলি এছাড়া প্রচুর খচ্চর ছেলে, বলি না। এই নাটকের চাষা খুনি আর তার ছেলেটি খচ্চর, সেটি হচ্ছে হিরো। এই নিয়ে নামকরণ এড়িয়ে গল্প এগিয়ে গেছি। নমস্কার সবাই। সৌদি রাত্রি হচ্ছে, অনেক পুলিশ আমাদের শিল্পীরা অনেক দূর থেকে এসেছেন পরিশ্রান্ত। সভাপতি বক্তব্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো। হ্যাঁ, শেষ তো করতে হবে নাকি? মোটামুটি আমরা যাত্রাঞ্জলি অনুষ্ঠান উদ্বোধনে এসে সমস্ত শিল্পী কর্মী এবং শুভানুধ্যায়ী পরিচালক মণ্ডলী সবাই এসছেন, ঘটনা নাটক শুনলেন। তবে আমি শিল্পী কর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলছি। কথাটা হচ্ছে, আপনারা মুখ্য অভিনেতা এবং মুখ্য অভিনেত্রী দুজনে মিলে আপনাদের শিল্পী সমন্বয় কর্মী, মিউজিক স্টাফ সমস্ত লোকের নামের তালিকা এবং সেই সঙ্গে ফোন নাম্বার দেবেন। ও আধার কার্ডের জেরক্স প্রযোজক কিংবা ম্যানেজারের কাছে দেবেন। সেটা আমার পশ্চিম মেদিনীপুর জেলা যাত্রা সংসদের কাছে উনি পাঠিয়ে দেবেন। আর একটা কথা বলছি যে
পশ্চিম মেদিনীপুর কিংবা জলচর ময়না কিংবা তাম্রলিপ্ততে আপনারা আবেদন করতে পারেন। যারা 60 বছর অতিক্রান্ত হবেন তাদের যাত্রা একাডেমি থেকে একটা ভাতা বামফ্রন্ট সরকারের আমলে 2001 সালে সৃষ্টি করেছিল। সেটা এখন প্রথমেই করেছিল 750 টাকা, এখন মনে হয় 2500 টাকা করে হয়েছে। 25,000 মানে 2500 করে পড়ছে, 12 2 24, 25,000 সেটা রথে বেরিয়েছে। এবং আগস্টের 15-র মধ্যে আপনাদের বর্তমান প্রতিদিন কিংবা আজকাল পেপারে অ্যাড দেবে, নিয়মাবলী সব দেবে। আপনারা 60 বছর অতিক্রান্ত হলে আবেদন করতে পারেন। এই বলে আমার এখানকার সার্বিক উন্নয়ন এবং যাত্রাঞ্জলির শুভ কামনা করে আজকে আপনার 60 ইয়ার্স, হ্যাঁ, আপনারা সদস্য না হলে ওখানে তো আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। যাত্রা করা যাবে না, যাত্রা করলে পাবেন। হ্যাঁ, কর্মী সমস্ত অল যাত্রার সঙ্গে সেটা প্রধান সার্টিফাই করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে। শুভকামনা করে আজকে এই মহতি অনুষ্ঠানের সবার কাজ আমি সমাপ্তি ঘোষণা করলাম। আমি আমাদের শিল্পীদেরকে একটু, বাবু একটা বলেছিলেন কথাটা ঠিক করে পরিষ্কার করে আমি আরেকবার বলি। আমাদের ইউনিয়নে আলোচনা হয়েছে বছর, আমাদের লোগো দিয়েছে দক্ষিণবঙ্গ যাত্রা ইউনিয়ন সমাজ। মেদিনীপুরে যতগুলো দল হয়েছে, কলকাতার পরে আমরা একটা দক্ষিণবঙ্গের লোগো পেয়েছি প্রত্যেকটা দল। তাই একটা নিয়ম হয়েছে নতুন করে, যাতে প্রত্যেকটা দলের শিল্পীরা, মিনিস্টার যারা আছেন, লাইট মাইক জেনারা কর্মচারীরা আছেন, সবাইকে শিল্পী কলাকুশলী বলা হয়। ওনাদের নামের লিস্ট প্রত্যেকটা মালিককে জমা দিতে হবে। উনি মালিক বাবু আবার আমাদের ইউনিয়নে জমা দেবেন। প্রত্যেকটা দলের এটা নিয়ম হয়েছে, বাবু বলে গেলেন। আমি আরেকবার পরিষ্কার করে আমার শিল্পীদের সবাইকে বলেছি, কয়েকদিনের মধ্যে এখন রিহার্সালের চাপ আছে, এখন দেওয়ার দরকার নেই। শো শুরু হলে প্রত্যেকের নামের লিস্ট ম্যানেজারের কাছে জমা দেবেন, নাম ফোন নাম্বারের ম্যানেজারের কাছে জমা দেবেন। ওনারা এই লিস্টটি আমাদের ইউনিয়নে জমা করবেন, যাতে ভবিষ্যৎ করে আপনাদের সুবিধা হয়, কোনো মালিক ঠকাতে না পারে, কোনো শিল্পী মালিককে ঠকাতে না পারে। তাই তো এটাই সিস্টেম করা হয়েছে, যাতে শিল্পীরা ভালোভাবে কাজ করে পয়সা পেতে পারে, মালিকরা সবাই যেন বন্ধুভাবে পরিচালনা করতে পারে, সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি আপনারা এই নিয়মগুলো পালন করবেন। ধন্যবাদ। এবার যদি কেউ আমাদের শিল্পীরা গান টান করে করুক, হ্যাঁ, ঠিক আছে মাস্টারমশাই। দাদা আমাদের শিল্পীদের নিয়ে একটু গান বাজনা একটু আলোচনা করুন, অনেক করেনি। আমি একটু যাচ্ছি ওনাদেরকে কথা বলতে, আধা ঘন্টা পর্যন্ত চালানোর জন্য। আমাদের আজকের এই শুভ সূচনা, আমাদের মধ্যে আরো অনেক শিল্পীরা এসেছেন, তাদের সঙ্গে আমাদের সেভাবে পরিচয় পর্ব হয়ে ওঠেনি, তাদেরকেও আমরা ডাকবো। তো 10 মিনিটের একটা ব্রেক নিলাম, ব্রেকের পরে আমরা আবার আমাদের মূল অনুষ্ঠানে ফিরে আসবো। 10 মিনিটের মধ্যে আপনারা সবাই আমাদের এই প্যান্ডেল, আমার ঠিক মনে নেই কোন প্যান্ডেল, তো মনে থাকে না। যদি হঠাৎ প্যান্ডেলে ঢুকছি, প্রাইভেটটা ঢুকেছে, হঠাৎ দেখি মাইকে শুনতে পাচ্ছি অ্যানাউন্সমেন্ট হচ্ছে, গলাটা চেনা চেনা লাগছে। আমি গ্রিন রুমে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে দেখি সেখানে কমিটির হয়ে অ্যানাউন্সমেন্ট করছে সুশান্ত। আজকের যাত্রাপালা অমুক তমুক হ্যান ত্যান, অমুক রচিত, অমুক অভিনীত, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, আর কিছুক্ষণের মধ্যে যাত্রা অনুষ্ঠান আরম্ভ হতে চলেছে। আজকের যাত্রাপালা আমি অন্ধকারের অমানুষ, এইভাবে দেখি প্রচার করছে। আমি দেখি কে, বেরিয়ে দেখি কে বলছে, কে না আমাদের সুশান্ত। বাহ, সুশান্ত এখানেও। তাই সুশান্ত কিন্তু খুব ভালো বক্তা। সুশান্তর কাছ থেকে কিছু বক্তব্য আমরা এখন শুনবো। নমস্কার, নমস্কার সবাইকে আমার পক্ষ থেকে যাত্রাঞ্জলি অপেরার কলা কৌশলী শিল্পী বন্ধুদের সবাইকে যথাস্থানে সম্মান জানাই। আমি
বিশেষ করে আমি এই গাঁয়েরই ছেলে, আমার মনসদা এই দল প্রথম থেকে যে গড়েছে সেই প্রথম থেকেই আমি আছি। এই যে 4টা 5টা পালা করেছে, প্রথম করেছিল মাগো জন্ম দিলে কেন, তারপরে করেছিলেন এই মিলন মেলায় সিঁদুর খেলা, তারপরে করেছে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, তারপরে এই বছর এই পালাটি হয়েছে। বিশেষ করে হ্যাঁ, আমি অন্ধকারের অমানুষ, এইটা যে গেল আমি অন্ধকারের অমানুষ, তারপরে এবছর এই পালাটা হচ্ছে। এবারে বিশেষ করে আমি ছোটবেলায় আমি চাষবাস করতাম, আমাদের এই পাশের আমার জায়গাতে একটি সিনেমা হল হয়ে থাকে, সেই সিনেমা হলের নাম হচ্ছে দিগন্তিকা, তারপরে নাম এলো স্বর্গপুরী। সেই থেকে আমি একটু অ্যানাউন্স করতাম, অ্যানাউন্স করতে করতে এমন আমি অভ্যস্ত হয়ে গেছি, আমার এই যত দূর দূরান্ত থেকে যাত্রা হতো এই টিকিট সেলে বিনা দাশগুপ্ত নাইট এবং অনেক শিল্পীর আমার নামও মনে আছে, বুঝতে পারছেন। সন্তু মুখোপাধ্যায় নাইট আছে, কৃষ্ণা চক্রবর্তী আছে, তারপরে কস্তুরী রয়েছে, কালী ব্যানার্জি নাইট রয়েছে, ছোট বউ করেছিলেন, অনেক বহু বহু নাটকে আমি অ্যানাউন্স করেছি। সেইখান থেকে আমি যত জায়গায় কমিটি ডাকে যাই, সেখান থেকে আবার মাঝখানে হয়েছিল টিকিট মানে এই লটারি, জার্সি গরু প্রাইজ যেমন করে হয়েছিল, সেইখান থেকে আমার এই অ্যানাউন্স করতাম ছোটখাটো জায়গায়। তারপরে আমি এখন অ্যানাউন্স বন্ধ করেছি, প্রায় 15-16 বছর অ্যানাউন্স বন্ধ করেছি, মানে সংসার জীবনে আমি ছড়িয়ে গেছি, পড়েও গেছি, এখন আমি বয়সও হয়ে গেছে, এখন অ্যানাউন্স মনে আছে, যখন যেখানে কমিটি বলে যাই প্যান্ডেলে আমাকে দিয়ে বলে একটু করে দাও না, এই যাত্রাবাড়ি যেহেতু আসছো তুমি একটু করে দাও। ঠিক আছে, আমি এই বক্তব্য রাখছি। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় কাকুকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আমি ডেকে নিচ্ছি দাদা, প্লিজ। আমি ডেকে নিতাম, তুমি জানো না, এক মিনিট দিদি ভাই আপনি আসুন। আচ্ছা, আমাদের দিদি ভাই এসছেন, জানি না আপনারা কতটা জানেন, উনি একজন অনেক পুরনো যাত্রা শিল্পী এবং বিশেষ করে আমার খুব প্রিয় মানুষ শম্ভুদা, তার সঙ্গে আমার বেশ কিছু কয়েক বছর ধরে বিগত মানে কয়েক বছরের একটা সুসম্পর্ক, মানে খুবই সুসম্পর্ক, মানে শম্ভুদার সঙ্গে, মানে যেটা আমি প্রকাশ করতে পারবো না। ওনার সহধর্মিনী শম্ভুদা চলে গেছেন, উনি এখনো বসে আছেন, কারণ উনি একজন যাত্রা শিল্পী, কাজে যাত্রা মঞ্চটা ছেড়ে কিন্তু উনি যাননি। উনি গত বছর শুভশ্রী অপেরায় ছিলেন, তাই তো? এই বছরও মনে হয় শুভশ্রীতে আছেন, এবং ওই দলের ডান্স কোরিওগ্রাফার হচ্ছে আমার মেয়ে স্রোতস্বিনী, তাই তো? আপনার সঙ্গে হলে দেখা হয়েছিল একাডেমিতে শহীদ। তো শম্ভুদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তো উনি একজন খুব ভালো শিল্পী, আমি ওনার অভিনয় দেখেছি একাডেমিতে বসে বছর যখন হয়েছিল। তো এবং ওই দলের কোরিওগ্রাফার, নাচ কোরিওগ্রাফি করে আমার মেয়ে স্রোতস্বিনী, যে কলকাতার বিখ্যাত কয়েকটা দলে, মানে অনল্লা কাকলিদির কোরিওগ্রাফার স্রোতস্বিনী, কলকাতার 10খানা দলে কোরিওগ্রাফি করে, তো ওনার দলেও কোরিওগ্রাফার এই বছরও করবে, এবছরও করবে। কোকিলদার সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছে, দেখবেন নামও দেওয়া আছে স্রোতস্বিনী। তো ওনাকে আমরা পেয়েছি একজন মানে ভালো অভিনেত্রী হিসেবে, কাজে উনি যখন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, কাজে 2-4 কথা তো ওনার কাছ থেকে আমরা শুনবো, তাই না? গান, হ্যাঁ উনি কিন্তু খুব ভালো গান গান। হ্যাঁ, থ্যাংক ইউ অসংখ্য দাদাকে, আমাদের ক্রান্তি দাকে। তো দিদি যখন আমাদের এই যাত্রাঞ্জলি অপরাধে নেই, তবু আজকে উপস্থিত হয়েছেন দাদা ভাইয়ের জন্য, কেন আপনার হাজব্যান্ড উপস্থিত, তাই তো? চলো তো মিউজিশিয়ান নেই তো কি করবো, দিদির জন্য একটু গানটা হবে। থ্যাংক ইউ। চলো মিউজিক, ও ঠিক আছে, চলো গুরু। তো দিদির জন্য আমি একটা গান করতেছি, জানি না আমি তো শিল্পী নই, টুকটাক অ্যাঙ্কারিং করি। তো চলুন, আমরা একই জগতের মানুষ।
তো আজকে যাত্রাঞ্জলি অপেরা আজকে প্রথম সূচনার দিন। অনেক নতুন শিল্পী এসেছেন, সবাইকে যথাযোগ্য সম্মান জানাই এবং আমার প্রিয় দাদা কান্তিদা যার অনুরোধে এবং এই টিমের যিনি সম্পূর্ণ কর্ণধার সেই মনোজ আমার প্রিয় বন্ধু, ওনাদের আমন্ত্রণে এসেছি। পাশের গ্রামের ছেলেই আমি। তো দিদিভাই এসেছেন একজন শিল্পী। তো দিদিভাই অনেকক্ষণ দেখেছি, আমি পাশেই বসেছিলাম, সহজে দিদি চুপচাপ বসে অনেকক্ষণ দিদি হয়তো অভিনয় জগতে যুক্ত আছে। তো আমার কথাটা মিলেও গেল আপনার মুখ থেকে শুনে। হ্যালো। আমি বাকি আমার মনটা বাকি, আজ পারলাম না আমার দিদিকে চিনিতে। আমি বাকি আমার মনটা বাকি, আজ পারলাম না দিদি তোমায় চিনিতে। ও দিদি গো জানাই আমি তোমায় প্রণাম গো, ও দিদি গো জানাই আমি আমার প্রণাম গো। আমি যত চাই আমার দিদিকে আনিতে, দিদি যাই চলে যাই অন্য দলেতে। ও দিদি গো আজ পারলাম না দিদি চিনিতে। ও দিদি গো আজ পারলাম না আপনায় চিনিতে। যাই হোক আমার সঙ্গে সেটিং নেই, রোলটা হতেই পারে। তো ট্রাক মিউজিক করলে হয়তো ভালো হতো। ঠিক আছে চলো। তো আজকে দিদি এসেছে জানিয়ে যতটা আনন্দ আমরা চাইবো। ও দাদা কেক খাচ্ছে? আচ্ছা খান, ঠিক আছে। দিদি কিন্তু কিছু খাইনি। তো দিদির কাছ থেকে আমরা কয়েকখানা গান শুনবো। না একখানা ছাড়ুন, একখানা। আপনি অন্য দলে আছেন, তো চলুন। আমি কিন্তু গান জানি না। বাসবো ভালো রাখবো ভরে, এই জীবন হাসি গানে।
অসংখ্য ধন্যবাদ দিদি, এটা জানেন তো? থ্যাংক ইউ। তো চলুন, অসংখ্য ধন্যবাদ দিদিকে। দাদা ওই ওই যে মিউজিক দিয়েছিলেন ওইটা একবার যেটা দিয়েছিলেন, ওই বাসবো ভালো রাখবো ভোরে, জানে মন্ত্রণে এলে সেই মনোজ কুমার কোথায় গেল, কে কোথায় খুঁজবো সবাই বলো, বাসবো ভালো রাখবো ভোরে, মনোজ গেল কোথায় চলে, বাসবো ভালো রাখবো ভোরে, মনোজ গেল কোথায় চলে। ঠিক আছে, চলো। তো দাদা ভাই পিছনে বসে আছেন, কান্তিদা বলছো। আচ্ছা দিদি একটু আসবেন। থ্যাংক ইউ। তো দিদি ভাই নামটা বলুন একটু। সঙ্গীতা। তো মঞ্চে নিয়ে এসেছি আজকে যাত্রাঞ্জলি অপেরার একজন মহিলা শিল্পীকে, তো সঙ্গীতা অধিকারী ম্যাডামকে। তো মঞ্চে সঙ্গীতা অধিকারী দিদি ভাই। তো দিদি ভাই কোন একটু গান শুনবো, চাইবো ছোট্ট করে হাতের তালি, একটু হাতের তালি হবে কান্তিদা। থ্যাংক ইউ। সঙ্গীতা অধিকারী, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি একটা ছোট্ট গান পরিবেশনা করছি। ভুল ত্রুটি হলে বাড়ির মেয়ে হিসাবে আমাকে ক্ষমা করবেন। আমি গান গাইছি। অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে। তো দিদিভাই যে বললো যতবার দেখি মাগো তোমায় আমি, দিদি ওটা ভুল বলেছেন, এটা বলতে হবে। আপনার দলের যে মালিক তার নাম তো মনোজ। যতবার দেখি মনোজ তোমায় আমি,
যতবার দেখি মনোজ তোমায় আমি ভাবতে পারিনি তুমি কেমন ছেলে। সংস্থার মধ্যে যুক্ত রয়েছেন, তো চাইবো ওনার কাছ থেকে কিছু আমরা শুনবো, কেন উনি আমাদের থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, আমাদের দাদার বয়সী। তো কিছু চাইবো আপনাদের এই যাত্রাঞ্জলি অপেরা সম্বন্ধে বা শিল্পীদের যারা এসছেন এই অভিনয় জগতে, একটু আপনার ওনাদের জন্য একটু আপনার কাছ থেকে কিছু চাইবো। সবার আগে জানাই আমাদের যাত্রাঞ্জলি দলে যেসব কলাকুশলী শিল্পীবৃন্দরা রয়েছেন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর কি বলবো, যাতে দলটা ভেঙে না যায়, যে কোনো উপায়ে হোক আজকে যে সমবেত হয়েছি একসঙ্গে এসে 5টা মায়ের 5টা ছেলে 5টা মেয়ে এক জায়গায় এসছি, আমরা যেন সবাই একত্রিতভাবে জড়িত হয়ে একসঙ্গে এই দলটাকে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত আমরা যেন চালিয়ে নিয়ে যেতে পারি, এইটুকু আমি সবার কাছে আবেদন করছি। এর বেশি আমার আর কিছু বলার নেই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ দাদা, যেটা বলেছেন বয়োজ্যেষ্ঠ হিসাবে, যে আমাদের মধ্যে যতই ভুল ত্রুটি থাকুক, এই যে একটা বছর 1 শ্রাবণ থেকে 32 জ্যৈষ্ঠ এই যে দিনটা গান করব, তো চলুন এই যে বলেছেন দাদাকে অসংখ্য ধন্যবাদ, উনি বয়োজ্যেষ্ঠ তার পরিচয় দিয়ে গেছেন। তো আমরা চাইবো যেটা আছে না, যে রক্ত নদী ধারা, আমরা সিনেমাতে সবাই দেখেছি, ভোলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভোলো না। সেরকম আমরা যতই আমাদের মধ্যে শিল্পীদের মধ্যে রাগ হিংসা সবই থাকবে, যেটা কান্তিদা কিছুক্ষণ আগে বলেছিলেন, অনেক বোকার বন্ধুরা ছিলেন, বয়োজ্যেষ্ঠরা ছিলেন, তো তাদের সামনে কান্তিদা বলেছিলেন যে আমাদের মধ্যে যাই থাকুক সেটা আমাদের একটা বছর আমরা সবাই সমান, সুখ দুঃখটাকে আমরা নিজেরা আমরা পাথেয় করে নেব, আমাদের শরীরের মধ্যে আমরা নিজেরা মিলেমিশে একাকার হয়ে আমাদের যে শো যাত্রাঞ্জলি অপেরার যে খুনি বাপের খচ্চর ছেলে, তাই তো এই টিমটাকে আমরা এগিয়ে নিয়ে যাব একটা বছর 12টা মাস, এই যে এতগুলো দিন আমরা একত্রিত হয়ে আমাদের চলার পথটাকে সুন্দর করে ধরে রাখবো, তারপরে যাই হোক সেইটা চাইবো। তো রাত্রি হয়েছে, আর বেশি কিছু বলবো না, আর তেমন কিছু নেই। তো আমার প্রিয় ভাই যিনি এসেছিলেন, মানে এসেছেন এই নতুন বছর যাত্রাঞ্জলি অপেরার, আমি সেই অসীম ভাইকে ডাকবো সবার শেষে, উনাকেই দিয়ে আজকে শেষ করব আজকের অনুষ্ঠান। তো মাদার অ্যান্ড ফাদার, যতই আমরা ভগবান বিশ্বাস করি না কেন, তোমরা মা বাবার কাছ থেকে পৃথিবীর আলো দেখেছি, এই জগৎটাকে দেখেছি। আজকে যাত্রাঞ্জলি অপেরার যিনি মাদার অ্যান্ড ফাদার চরিত্রে যারা অভিনয় করেছেন, তো ফাদার অ্যান্ড লস মানে ফাদার মধ্যে চলে গেছেন, অন্য কোথাও প্রোগ্রাম আছে, তো মাদার এখন বসে আছেন, আপনি মাদার চরিত্রে অভিনয় করছেন, তো আপনাকে একটু মঞ্চে আনবো, মানে মঞ্চে আহ্বান জানাবো কিছু বলার জন্য। তো একটু বলুন, কেন আমাদের এই যে যাত্রাঞ্জলি যে অপেরা, মানে আমাদের সবই আমরা নিজেদের মধ্যে, আপনার বাড়ির দিদিভাই কোথায় জানি না, কারণ মায়ে এবং বাবার চরিত্রটা সব থেকে বড় ভূমিকা, তারপরে আছেন খলনায়ক, নায়ক, নায়িকা। তো মা বাবার কাছ থেকে আমার সবাইদের সৃষ্টি, তো চাইবো এই মা বাবার ভূমিকাটাকে নিয়ে আপনি এই টিমটাকে কেমন লাগছে, কিভাবে মেনে নিচ্ছেন, একটু আপনার কাছে চাইবো। হ্যালো, বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আমি একটু ছোট্ট কথা বলতে চাইছি, যে আমরা সবাই শিল্পী এসেছি দুটো পয়সা রোজগারের জন্য, সবাই ভাই বোন আমরা সবাই মিলেমিশে নাটকটা যাতে ভালো করতে পারি, যাতে আমাদের রুজি রোজগার ভালো হয়, এই কামনা করব সবার কাছে। আর আমি আপনাদের কাছে বেশি কিছু বললাম না, আমি ক্যাসেট শিল্পী নই, তবে একখানা ছোট গান গেয়ে আমি শোনাচ্ছি আপনাদের।
সবই তুমি করো ভালো, তুমি সবই করো ভালো।